ও আসছে, আসার পরে আমি মানে দেখতেছি যে আমি সজাগ ছিলাম, মানে ঘুমের ভান করতেছিলাম ওর সামনে বসে। তো আমি দেখতেছিলাম যে দেখো কি করে আসলে কাহিনীটা, আমার হাতটা নিয়ে ও কি করে। পরে এর আগে তো বললাম যে আমি ঘুমে ছিলাম, শুধু স্বপ্নের মতন আর কি ভাবতেছিলাম হয়তো কোনো কিছু টাচ করতেছে এরকম, কিন্তু পরের দিন রাত্রেবেলা আমি মানে ফিল করতেছি যে না, যে ও আসলে কি করে এটা আমি দেখার চেষ্টা করতেছিলাম। তো আমি দেখলাম কি ওর গোপন অঙ্গ ওখানে আর কি আমার হাতটা নিয়ে রাখছে। পরে আমি অনেক শরম পাইছি, আমি হাতটা সরাই ফেলছি। পরে আমি বলছি তুমি আবার কেন এখানে আসছো? পরে বলছে কি তুমি বুঝো না, আমাকে এভাবে বলছে তুমি বুঝো না। পরে আমি বলছি আমি কি বুঝবো, তুমি নেক্সট টাইম আমাকে আর ভাবি বলে ডাকবে না। এটা তো খারাপ লাগারই বিষয়। আমি বলছি তুমি আর আমাকে ভাবি বলে ডাকবে না, আর আমি তোমাকে ওয়ার্নিং দিছি 2 দিন, আজকে 3 দিন নিয়ে তুমি যেহেতু এই কাজটা করতে পারছো, এত দূর আগাইতে পারছো, তাহলে আমি তোমার ভাইকে কালকে বলে দিব। তো বললামই তো যে আমার ননদ আর ননদের জামাইয়ের কাহিনী আর আমার কাহিনী নিয়ে একটু সবাই অন্যরকম ছিল, সবাই ভাবতেছিল যে ওনার সাথে হয়তো আমার কোনো সম্পর্ক। তো আমার হাজবেন্ডও আমাকে এটা নিয়ে মানে অনেক রাগারাগি করছে, মানে একটু দুর্ব্যবহার করছে, অনেক খারাপ খারাপ আচরণ করছে। তো এটা নিয়ে আমার হাজবেন্ডের সাথে আমার অনেকদিন হচ্ছে কথা হয় না। পরে এই 3য় দিন যেদিন আর কি ওর ভাই আমার সাথে যে ওই কাজটা করছে, যে ওর ওর গোপন অঙ্গে আমার হাতটা রাখছে, তখন আমি পরের দিন সকালবেলা, সকাল হইতে না হইতে আমি আমার হাজবেন্ডকে কল করি। ও আমার কলটা ধরে নাই, মানে 100 বারের মতন মনে হয় কল দিছে, আমার ফোনই ধরে না, এত রাগ করছে। পরে যাই হোক, তোমার বিয়ে হয়ে কত বছর বয়সে? আমার বিয়ে হয় 18-তে। মানে তোমার বয়স যখন 18? হ্যাঁ, 18-তে বিয়ে হয়। তারপরে হচ্ছে আমার সার্টিফিকেট একটু ভুল আছে, ভুল আছে বলতে কি 2003 দেয়া জন্মসাল, আর এমনি আমার জন্ম হচ্ছে 2001-এ। আচ্ছা। তো যখন আমি ওই যে আমার হাজবেন্ডের সাথে আর কি মানে যার সাথে রিলেশন করতাম, পাড়ায় ওদের বাড়িতে যাই, ও নানু বাড়িতে বসে আমার বিয়ে হয়। তো নানু বাড়িতে যখন কাজী নিয়ে আসে, তখন আর কি কাজী আমার সার্টিফিকেট দেখে বলে যে এই বিয়েটা আমি এখন করাইতে পারবো না, এটা এখন কোর্ট ম্যারেজ করতে হবে, কেননা মেয়ের বয়স হয়নি এখনো, এখন 1 মাস না জানি 2 মাসের মতন এটা বলছে যে বাকি আছে। পরে যাই হোক, আমরা এই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার পরে ওর যে ওর একটা ফ্রেন্ড আছে খুবই ক্লোজ, সে তার চেনা একজন অ্যাডভোকেট, ওনার সাথে আমাদের দেখা করাই দিল, প্লাস আমাদের ওখানে বসে বিয়েটা হইলো। এর মধ্যে বাসা থেকে অনেকবার কল দিছে। ও আচ্ছা, আমাদের বিয়েটা হয়েছে বরিশালে বসে, আমি তো থাকি ঢাকাতে, ও ঢাকাতেই থাকতো। তো আমাদের বিয়েটা হয়েছে বরিশালে, ওর ফ্রেন্ড, যাই হোক আমাদের বিয়েটা কোনোভাবে হয়ে গেল। আমরা বাড়িতে চলে গেলাম, নানু বাড়িতে আমার হাজবেন্ডের। যেদিন আমাদের বিয়ে হয় তার পরের দিন হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে যাই। আমার শ্বশুর বাড়িতে যখন যাই তখন আর কি আমার শাশুড়ি একটু অন্যরকম ছিল, মানে আমাকে তেমন একটা পছন্দ করতো না, ওই যে ছেলে পছন্দ করে নিয়ে গেছে এই কারণে, তো পছন্দ করতো না। যাই হোক, পরে আস্তে আস্তে আর কি মানানসই হয়ে গেছে ওনার সাথে, উনি একটু অন্যরকমই, এটা গ্রামের সবাই জানে, মানে চিৎকার চেঁচামেচি একটু বেশি পছন্দ করে, অল্পতেই রেগে যায়, এরকম অবস্থা। আমার হাজবেন্ডের তখন হচ্ছে তেমন কোনো ভালো জবও নাই, ও তখন একটা শোরুমে, মানে ইয়েলো একটা শোরুমে জব শুরু করে। তখন হচ্ছে 12,000 টাকার বেতন ছিল। ও হচ্ছে মানে আমাকে নিয়ে যে ঢাকায় বাসা নিয়ে থাকবে, নতুন নতুন যেহেতু বিয়ে করছি, সবাই বলা বলিও করে যে বউ কেন বাড়িতে থাকে, ও থাকে ঢাকায়। তো এখন আমরা যে নতুন বাসা নিয়ে থাকবে এমনও কোনো সিচুয়েশন নাই। পরে হচ্ছে ও তো ঢাকায় থাকতো, আর ওই ইয়েলোতে শপে কাজ করতো, আর আমি বাড়িতেই থাকতাম। আমার আপন দেবর, ওর সাথে হচ্ছে আমার একটা বাজে একটা চলে আসে, মানে বাজে কি, মানে আমার তরফ থেকে আমি ঠিক ছিলাম, কিন্তু ওর দিক থেকে একটা বাজে চিন্তা ভাবনা আছে। বাজে চিন্তা ভাবনাটা হচ্ছে কি, যে ও আমার সাথে ফিজিক্যাল করতে চায়। আপন দেবর? হ্যাঁ, আপন দেবর, ছোট। তো বয়স একই, কিন্তু তারপরে ছোট, তো আমার সম্পর্কের দিক দিয়ে একটু ছোট। তো ওর ভাই ঢাকায় থাকে দেখে ও একদিন রাত্রিবেলা আমার শ্বশুর শাশুড়ি, না আমার শাশুড়ি তখন, আমার ননদ, ওরা হচ্ছে 3 ভাই বোন, আমার ননদের বাড়িতে গেছে, কেননা আমার ননদ আবার মানে বাচ্চা জন্ম দিবে, তো প্রসব ব্যথা উঠছে, তো ওই জন্য উনি চলে গেছে। তো যেদিন চলে গেছে সেই দিন রাত্রেবেলা, মানে উনি গেছে বিকালের দিকে, সেদিন রাত্রেবেলা আমার শ্বশুর হচ্ছে মাঝের রুমে, মানে আমাদের 3টা রুম, মাঝের রুমে, আর আমি হচ্ছে পিছনের রুমে ছিলাম, তো একা ছিলাম তখন, তো ভাইয়া ছিল না। ও রাতের বেলা আমার ওখানে গেছে, গিয়ে মানে আমি তো আর বুঝতে পারিনি, আমি মাথায় হাত দিয়ে দেখতেছি ছেলেদের মতন আর কি চুলটুল, রাতের বেলা আমি ভয়ও পাইতেছিলাম। এর মধ্যে পরে আমি সাহস করে ফোনের লাইটটা জ্বালিয়ে দেখলাম যে আমার দেবর। ও কোথায় তখন? ও তখন আমার রুমে, আমার খাটে।
বসা 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 পরে হচ্ছে বসেও কি করতেছে? বসে আছে, মানে আমি শুয়ে শুয়ে মানে হঠাৎ করে চোখ খুঁজে দেখতেছি যে মানুষের আকৃতি। ওকে। তখন জোনাকি রাত ছিল, তো দেখতেছি মানুষের আকৃতি। পরে আমি করলাম কি, মানে মাথার দিক দিয়ে হাতটা দিলাম, এখন দেখি যে ছেলেদের মতো, মানে মানুষ, আমি বুঝতে পারতেছি, ফিল করতেছি একটা মানুষ ছেলেদের চুলের মতন। পরে আমি বললাম কে, পরে কোনো কথা বলে না, পরে আস্তে করে হাইটে চলে গেছে। এই নিয়ে তো আমি আরো বেশি ভয় পাইছি যে আল্লাহ কি হইল, ভূত টুত নাকি। এরপর আমি সাথে সাথে মানে মেইন যে লাইটটা, সাদা লাইট, ওটা আমি জ্বালানোর চেষ্টা করছি। পরে দেখি যে না, চারপাশে কোথাও কিছু নাই। আমি খাটের নিচে লাইট মারতেছি, তারপরে হচ্ছে আমি মানে সম্পূর্ণ রুম মানে চেক করছি, দেখি না আমার দেবর জায়গা মতন ঘুমানো, আমার শ্বশুরও জায়গা মতন ঘুমানো, সব জায়গায় সবকিছুই ঠিক আছে। তাহলে কেমনে কি হইলো, এখন তো আরো বেশি ভয় লাগতেছে। আর তাছাড়া হচ্ছে ওই রুমে কয়জন থাকে তখন? তোমার রুমে কি, মানে যে রুমে গেছো সেই রুমে কি তুমি একাই থাকো? হ্যাঁ, সেই রুমে আমি একাই থাকি। আর আমার শ্বশুরের রুমে উনি একা, যেহেতু আম্মু ছিল না। আর আমার দেবর হচ্ছে সামনের রুমে থাকতো, তো ও শুয়ে আছে। ওদের সব রুমের দরজা খোলা? হ্যাঁ। আর আমাদের একটা কথা কি, মানে আমাদের তো নতুন মানে ঘর দিছে, তো যার কারণে হচ্ছে দরজাগুলো লাগানো নাই, পর্দা দেয়া আর কি থাকে। তো যাই হোক গেল, আমি আবার বিছানায় এসে শুইছি, শুয়ে মানে একা একা ভাবতেছি যে আল্লাহ এটা কি হইলো আমার সাথে, মানে আমি কি স্বপ্ন দেখলাম না কি, এটা নিয়ে অনেক করলাম। সকালবেলা আমার শাশুড়ি তো বাসায় নেই, আমি মানে সব কাজ শেষ করে আমি আমার দেবরকে ঘুম থেকে জাগাইলাম। ও আবার হচ্ছে 11টা-12টার সময় ঘুম থেকে উঠছে, জাগাইছি। জাগানোর পর এখন সরাসরি তার আব্বুকে কিছু বলতে পারি না। আর দেবরের সাথে কিন্তু অনেক ভাবির কাছে অনেক কথা শেয়ার করে, দেবররাও কিন্তু শেয়ার করে ভাবিদের সাথে। তো আমি ওর কাছে বলছি কি যে আচ্ছা ভাইয়া, এরকম 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 কাজগুলো হয়েছে, এখন এটা কি ভূত নাকি আল্লাহ জানে। ও আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার যে শ্বশুর বাড়ি, আমার যে পিছনের রুমটা, আমি যে রুমে থাকি, ওই রুমের পিছনে আবার একটা কবরস্থান। এটার জন্য আমার আরো বেশি ভয় লাগতেছিল। পরে গেল, ও বলতেছে যে না ভাবি, ওইটা নিয়ে কোনো ভয়টা পাই না, ওইটা মনে হয় তুমি স্বপ্নে টপ্নে দেখছো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা যে ওর কারবার, ও আমাকে বুঝতে দেয় নাই। তার পরের দিন রাত্রেবেলা ও আসছে, আসার পর মানে আমি তো মরার মতন ঘুমাইছিলাম, ও আসছে, আসার পর ও আমার হাতটা ধরছে, মানে আমি মনে করতেছি যে ও আমার হাতটা ধরছে, এটা আমি ফিল করছি, কিন্তু আমার মনে হইতেছিল কি যে আমি স্বপ্নে দেখতেছি এরকম। তো আমার হাতটা ধরে ওর চুলের দিকে করতেছে, ওর গালে এরকম, মানে হয়তো কোনো একটা জায়গায় করছে চুলটা, মানে এটা আমি আন্দাজে বললাম। তো এরকম কি করতেছে। পরে আমি হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। পরে আমি বলছি তুমি এখানে। পরে ও আচ্ছা, আমি লাইট জ্বালাইছি, জ্বালানোর পর দেখলাম যে আমার দেবর। পরে আমি বললাম যে তুমি এখানে। পরে বলতেছে যে ভাবি, দুইটা কথা বলবা। আমি বলছি হ্যাঁ বলো, কি বলবা। আর এত রাত্রে তুমি আমার সাথে কি বলবা। পরে বলছে যে ভাইয়া তো বাহিরে থাকে, ঢাকায় থাকে, আর তুমি তো দেশে একা একা থাকো, তো তোমারও তো একটা চাহিদা আছে তাই না, তো আমি তোমার চাহিদাটা পূরণ করবো, এরকম বলছে। পরে আমি বলছি যে তুমি কিসের চাহিদার কথা বলতেছো। পরে বল কি যে তুমি বুঝে নাও কিসের চাহিদার কথা বলছি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এখন না বুঝার ভান করো না। আসলে আমি যেটা সত্য কথা আমি বুঝতে পারছি, তারপর আমি আর কি যাতে চলে যায়, আমি কথা কাটাই কাটাই এরকম করতেছি। তো ও মানে আরো বেশি কাছে আসার চেষ্টা করতেছে, এরকম অবস্থা। ভাবি একটু প্লিজ, এরকম একটু হই না, আমরা একটু ক্লোজ হই না। পরে আমি বলছি যে না, এরকম এটা সম্ভব না, তোমার কি মাথা টাথা ঠিক আছে, আমি কিন্তু তোমার ভাইয়ের কাছে সব বিচার দিয়ে দিব, তোমার ভাইয়ের কাছেও বলবো, গ্রামের মানুষ জানলে তো সমস্যা হবে, গ্রামের মানুষটা তো আর জানিতে পারবো না, তোমার আব্বু আম্মুরেও জানাবো, তোমার ভাইয়াকেও জানাবো, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব, থাকতে পারবো না আমি এখানে। পরে ও বলছে যে দেখো, তুমি আর আমি আড়ালে করবো, এটা কেউ জানবে না। পরে আমি বলছি যে না, এটা কখনোই সম্ভব না। তো সেদিন রাতে ওরা আমি একটা থাপ্পড় মারছি, গেল। তো ওখান থেকে যাওয়ার পর মানে যাইতে চাচ্ছিল না, যাইতেই চাইতেছিল না, অনেক কষ্ট করে ওকে আমি ঠেলে ঠেলে পাঠাইছি। আর এখন হয়তো কোশ্চেন আসতে পারে যে একই ঘরের মধ্যে কথাবার্তা বলতেছি, কেউ শুনতেছে না। আমি আগেই বলছি যে আমার শাশুড়ি কিন্তু ছিল না, আমার শ্বশুর ছিল। তো আমার ফ্যামিলি সম্পর্কে আমি আগের ভিডিওতে বলছি যে আমার শ্বশুর তো সারাদিন কাজ বাজ করে, যার কারণে হচ্ছে রাতের বেলা সে মরার মতন পড়ে থাকে, তার সেটা মানে শোনার মতো নিয়ে নেয়। এটা সবার ক্ষেত্রেই, সারাদিন কাজ করার পর রাতে কিন্তু কোনো হুঁশ থাকে না। কতক্ষণ ছিল ও হচ্ছে ভাইয়া, এটা আমি করতে পারবো না, অনেকক্ষণ ছিল, আমরা অনেক কথাবার্তা বলছি, যে এইসব কথাই বলছে, আরো অনেক কথা বলছে যেগুলো এখন মনে করতেছে না। তো গেল এগুলা, যাওয়ার পরে হচ্ছে ও আচ্ছা, ওকে আমি থাপ্পড় মারছি, ও চলে গেছে। চলে যাওয়ার পর আমি একটু রিল্যাক্সে ঘুমাইছি। সেদিন সকাল হয়েছে, ওর ভাইয়ের সাথে আমার আবার একটু ঝগড়া ছিল,
কারণ আমার যে আপন ননদ, ওর হাজবেন্ড হচ্ছে আমাকে কল দিত। আমি ওকে কখনো সাইদা কল দেই নাই, ও আমাকে কল দিত কেন? এই কারণে যে আমার ননদের একটু স্বভাব খারাপ, মানে আমার শাশুড়ির মতন, মানে একটু ঝগড়াটে টাইপের, আর হচ্ছে কাউকে দেখতে পারে না, এরকম মানুষজন সহ্য করতে পারে না, মিশুক না যেটাকে বলে। এখন আমার ননদের হাজবেন্ড আমাকে কল দিয়ে বলতেছে যে ভাবি আপনার ননদ এরকম করে, আমার মাকে মা বইলা ডাকে না, ভাত খাইতে, মানে অনেক নালিশ করছে ওর নামে। তা আমি শুধু একটা কথাই ওকে বলতাম কি, একটাই বুঝি দিতাম যে ভাই দেখো, তোমাদের বিয়ের সময় আমিও ছিলাম না, কেননা তোমাদের বিয়ের 1 মাস পর আমি আসছি, তো আমি তোমাদের বিষয়ে তেমন কিছু জানিও না। এখন যদি তুমি আমাকে রেগুলার কল করো, এইসব কথা বলো, তাহলে মানুষজনও খারাপ বলবে। কারণ মানুষজন খারাপ বলবে এটা মানে কি? ভাবি আপনি কি বুঝাইতে চাইতেছেন? পরে আমি বলছি যে আসলে ভাইয়া দেখো, তোমার আর আমার মানে তেমন তো কোনো খারাপ কোনো কথা হইতেছে না, শুধু আমার ননদকে নিয়েই তো কথা হইতেছে, কিন্তু মানুষ একটা বদনাম উঠাইতে সময় লাগে না, আমি এরকম বলছি। একদম সঠিক। তো যাই হোক, ওর সাথে মানে কথা বলা আস্তে আস্তে অনেক কমাই দিয়েছিলাম। মানে ও দিনে হচ্ছে 3-4 বারের মতন কল দিত, মানে আমি ভাবি কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন, ভাবি এখন কোথায় আছেন, এই সেই কথা বলতো। তো আমি আস্তে আস্তে ওর সাথে কথা বলা মানে ইগনোর করা শুরু করছি, যে ও বারবার কেন আমাকে কল দিবে। আমার হাজবেন্ডের সাথে আমার আজ পর্যন্ত এতবার কল হয়, মানে কথা হয়নি কলে। তো পরে আমি ওকে ইগনোর করা শুরু করলাম। এর মধ্যে আমি আমার নানি শাশুড়ি, যেখানে বসে আমার বিয়ে হয়েছে, আমার বিয়ের 1 বছরের পরের ঘটনা, তো আমি গেছি আমার নানি শাশুড়ির বাসায় বেড়াইতে গেছি। তখন হচ্ছে ও ফোন দিছে, আমার ননদের হাজবেন্ড ফোন দিয়ে আমাকে ওই সব কাহিনী বলতেছে। এখন আল্লাহ সাক্ষী, আমি আমার নানু মানে আমার যে নানি শাশুড়ি, ওনার সামনে বসে কথা বলতেছিলাম, জাস্ট একটু দূরে, মানে কথাগুলো শুনতে পারতেছে না, আমি একটু আস্তে আস্তে কথা বলতেছিলাম, যার কারণে সেই কথাগুলো স্পষ্টভাবে শুনতে পারে না। আরো বুড়ো মানুষ, কানেও শোনে না তেমন একটা, তো শুনতে পারেনি স্পষ্ট। তো উনি মনে করছে কি যে আমি ওর সাথে মানে সারাদিন রাত কথা বলি, মানে এমন একটা গুজব ছড়াই গেছিল যে আমার ননদের জামাইয়ের সাথে আমার সম্পর্ক। তো এইটার মানে মানে কি বলবো, এইটার দুর্বলতা নিয়ে আমার দেবর আমার সাথে কি করছে, মানে তৃতীয় দিনের সময় ও আমার কাছে আসছে, আবার সেই তৃতীয় দিন রাতে। হ্যাঁ হ্যাঁ, আসার পরে আমাকে বলতেছে, মানে তখন তুমি ঘুমায়? হ্যাঁ, তখন আমি ঘুমে, আমার আব্বু খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে গেলাম শ্বশুর। পরে হচ্ছে একটা না 12:30টার মধ্যে ও চলে আসছে। আসার পরে ও বলতেছে যে ভাবি ঘুমাইছেন, জোরে জোরেই কথা বলছে, মানে ও মনে হয় আব্বুকে শুনাইছে আমার শ্বশুরকে যে আমি ও আসছে এই কিছু। পরে বলছে ভাবি ঘুমাইছেন? পরে আমি বলছি যে না। পরে বলছে যে তাহলে আমাকে খাইতে দেন। পরে আমি খাওয়া দাওয়া খাইতে দিলাম। ও আচ্ছা, এর মধ্যে আমি, মানুষ কিন্তু রাতে ঘুমানোর সময় নাইট ড্রেস ইউজ করে, বা অনেকে মানে যেরকম আর কি সব গেঞ্জি টেঞ্জি পরে ঘুমায়, তো আমি তো গেঞ্জি টেঞ্জি পরে ঘুমাইতাম। ও যখন আসছে তখন আমি পর্দা দেয়া গেঞ্জি চেঞ্জ করে তারপর আমি বাহিরে বের হয়ে ওকে হচ্ছে খাবারটা দিলাম। তো খাবারটা দেওয়ার পরে ও খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে গেছে, আমি ওয়াশরুম থেকে এসে ঘুমিয়ে পড়ছি। রাতের বেলা 3টার দিকে, হ্যাঁ 3টার দিকে, না হয় 2:30 এরকম টাইম, ও আসছে। আসার পরে আমি তখনও ঘুমে। তো ও যখন আসছে তখন কিসে জানি একটু মানে কোন একটা কিছুতে বাড়ি লাগছে, ওইটা আর কি আমার কানে গেছে, যার কারণে আমার ঘুমটা নষ্ট হয়ে গেছে। তো আসার পর দেখলাম আমার খাটের উপরে বসলো, মানে আমার পাশে বসলো। বসার পরে আমার হাতটা ধরলো, মানে আমার হাতটা আমার পেটে ছিল, পেটের থেকে আমার হাতটা ওর হাতে নেওয়ার পরে ওর যে ওই যে উরু যেটাকে বলে, ওইখানে ওর হাতটা রাখলো। রাখার পরে মানে আমি তখন আচমকা হাতটা সরাই ফেলছি। যখন আমি ফিল করলাম যে ওইখানে হাতটা রাখছে, তখন আমি হাতটা সরাই ফেলছি আর বলছি যে তোমার কত বড় সাহস, তুমি এত দূর আগায় গেছো এর মধ্যে। পরে এগুলা বলা টলার পরে আমার ওরে অনেক করছি, যে বলছি যে তোমার ভাইয়াকে কিন্তু আমি বলে দিব, বা তোমার আব্বু আম্মুকে আমি বলে দিব। পরে বলছে যে তুমি আমার আব্বু আম্মুকে কি বলবা, তোমাকে তো এখন কেউ আর বিশ্বাস করে না। পরে আমি বলছি যে বিশ্বাস করে না মানে কি? পরে বলছে যে বিশ্বাস করে না মানে কেন, তুমি জানো না? তুমি মানে আমার ননদের হাজবেন্ডের কথা বলতেছে ওর সাথে যে তুমি রাত কাটাইছো, এটা সবাই জানে। পরে আমি বলছি কি আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি এগুলা? তুমি কি দেখছো কখনো ওর সাথে আমাকে রাত কাটাইতে? পরে বলতেছে যে ওরে তো আমি চিনি, ও আমার কাছে সবই বলে, তুমি যে ওর সাথে রাত কাটাইছো এটা আমাকে বলছে। আমি বলছি কি ভালো হয়ে যায়, এখনো সময় আছে, আর তুমি যে আমার নামে এত বড় খারাপ কথাটা বললা, এটা আল্লাহর রাস্তায় দোহাই লাগি তুমি এটা বাহিরের কাউকে বলো না, কারণ আমি এরকম কিছু করি না, এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আমার মান সম্মানটা তুমি খায়ো না।
কেননা তখন আমার ফ্যামিলি আমাকে মানে নাই, আমরা তো পালায় বিয়ে করছি, আমার ফ্যামিলি মানে না। আমি বলছি এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাকে সবাই ভালোবাসে, সবাই আমাকে বিশ্বাস করে, ভালো জানে, তুমি আমার মান সম্মানটা এভাবে খায়ো না। আমি কিন্তু তোমার দুলাভাইয়ের সাথে দেখাও করি নাই, দেখা করছি বলতে কি আসছে সামনে আইসে শুধু মানে আমি তো বড় ভাবি, আমাকে সালাম টালাম দিছে, আমিও সালামের উত্তর দিলাম, কেমন আছো, ভালো আছি, একসাথে বসে খাওয়া দাওয়া করছি, এই ওনার সাথে আমার চলাফেরা, এছাড়া আর কিছুই না। তো ও আমাকে সেদিন রাত্রে বলতেছে যে তুমি ওর সাথে থাকতে পারো, আমার সাথে থাকলে কি? পরে আমি বলছি যে তোরে ধরে জুতা দিয়ে পিটাবো, তুই আমার সামনে সর, আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি তোর বাপের ডাক দেবো, এরকম ভাবে বলছি। ও মানে আমার কোনো কথাই শুনে না। ও কি করছে, আমাদের মানে গ্রামের বাসার মানে ঘরের এটা তো আপনি জানেনই যে সামনেও ঘেট থাকে, পিছনেও ঘেট থাকে। তো আমার রুমে পিছনের ঘেট দিয়ে ও কি করলো, বের হয়ে গেল রাগ করে। তো আমি কি করলাম, মানে ও বের হওয়ার পরে আমি লাগাই দিতে গেলাম, ও আমাকে বলতেছে যে একটু বাহিরে আসো, কথা আছে। পরে আমার এখন আবার একটু ভয় লাগতেছে যে মানে অনেক জায়গায় শুনছি যে ভূতেরা নাকি মানুষের শরীর ধরে, মানে মানুষের রূপ নিয়ে হচ্ছে ইয়া করে, ওই বাহিরে ডাইকা নিয়ে মানে মাইরা ফেলে, এরকম কিছু একটা শুনছি। তো আমার সেরকম ভয় লাগতেছিল। পরে যাই হোক, ভয়ে ভয়ে আমি ওর সাথে গেলাম বাহিরে। বাহিরে যাওয়ার পরে বলতেছে যে দেখো বাহিরে, ঘরে তো আব্বু টের পাবে, আমরা এখানে এখানে বৈশা করি। বলছে তো মাথা ঠিক আছে? মানে ওর সাথে আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি। মানে কোথায় বসে করতে বলছে, মানে আমাদের মানে গ্রামে তো সব সময় আর কি মানে কি বলবো, আড়ালে গোসল করার একটা জায়গা ছিল আমার শ্বশুর বাড়িতে। তো ওইখানে আর কি ও আমাকে বলতেছে যে ওইখানে একটু পাটাতন দেওয়া ছিল একদম সমান। ও বলতেছে আসো আমরা এখানে বসে পড়ি। পরে আমি বলছি যে তোমার মাথা ঠিক আছে, একটা থাপ্পড় মারবো, তুই আমার বাহিরে আসতে বলছিস আর কোনো সময় এরকম করবি না। আমাকে বাহিরে নিছে এই কথা বলে যে ভাবি তুমি এই শেষবারের মতন আসো, আমি আর তোমার কখনো বিরক্ত করবো না, জাস্ট একটা কথা বলবো। পরে আমি বলছি তুই কি কথাটা বললা, তুমি কিন্তু এখান থেকে চলে যাও, আমার সাথে আর কখনো কোনো কথা বলার চেষ্টা করবে না, আমার ভাবিও বলবে না, আর যত যা কাজ করা লাগে আমি তোমার সব কাজ করে দেবো, তুমি আমার সাথে কোনো কথা বলবে না। পরে বাহিরে গেলাম, ও আমার বলতেছে তুমি এখানে শো, আমরা এখানে বসে এই কাজগুলো করি। আমি বলছি তুমি মাথা ঠিক আছে? এরকম এরকম বলার পরে ও বলতেছে যে দেখো আমি কিন্তু বানাই বানাই অনেক কথা বলবো। পরে আমি বলছি বানাই বানাই তুই কি কথা কবি রে? অনেক কথাই তো তোরা বইলা ফেলছিস। তোর নানু বলছে, মানে আমার নানি শাশুড়ি বলছিল যে মানে উনি এই কথাটা উঠাইছে যে আমার ননদের হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক। তো আমি বলছি যে তোরা আর কি বানাবি, তোর নানি বুড়া মানুষ, যার এক পা কবরে গেছে, সেই তো কত কথা বানাই দিছে, তুই আর কি বানাবি, যা যা পারস তুই বানা যায়। এইসব খারাপ মানে অনেক করছিস, ওর সাথে অনেক খারাপ আচরণ করার পর আমি ঘরে চলে আসছি দৌড় দিয়ে। অন্ধকার ছিল একদিক থেকে, ভয়ও, আবার ওরও একটা ভয় কাজ করতেছিল। পর আমি ঘরে চলে আসার পর গেট লাগিয়ে দিছি, শুয়ে পড়ছি। সকালবেলা ঘরের কাজটা সব সেরে ওর ভাইয়াকে অনেকবার কল করছি, কল ধরে না, তো ধরেই না, রাগ করছে, কারণ ওই যে খারাপ এটা ছড়াই গেছে, মানে ওই আমার ননদের হাজবেন্ডের সাথে যে আমার কথাটা ওইটা ছড়াই গেছে। পরে ও আমার সাথে অনেক রাগারাগি করছে, এর জন্য ফোন টোন ধরে না। প্রায় 3-4 দিনের মতন আর কি ওর সাথে কথা নেই। এর মধ্যে আমার দেবর সুযোগ নিছে আমার কাছ থেকে। তো যাই হোক, ও তো আর চান্স পাইনি। পরে ওর ভাইকে আমি অনেকবার কল করছি, কল করার পর শেষবার আর কি কয়টার সময় থেকে আমি, আমার মনে আছে সকাল 7টা থেকে আমি কল করতেছি কিন্তু ফোন ধরে না। দুপুর 12টার দিকে তখনও ফোনটা ধরছে, ধরে বলতেছি কি সমস্যা তোর? পরে আমি বলছি যে দেখো একটা কথা বলবো, তুমি কি মনে করো না করো, এই কাজবার করছে। কি কি কাজ করছে? পরে আমি বলছি যে তোমার ভাইয়া এরকম, ও মানে যেটা সত্যি কথা, আমার হাজবেন্ডকে আমি এখন পর্যন্ত বলি নাই যে ওর ইসের মধ্যে আমাকে হাত রাখাইছিল গোপন অঙ্গে, কেননা এটা একটা নিজের কাছে একটা লজ্জা লাগে। এখন এখানে বলতেছি ঠিক আছে, কেননা এখানে তো সত্য বলা উচিত, মানুষ তাহলে সাবধান হয়ে যাবে। তো তারপর আমি আমার হাজবেন্ডের কাছে কখনো এই কথাটা বলি নাই, শরমের ব্যাপার। ওরা জাস্ট বলছি যে ও আমার কাছে আসছিল রাতের বেলা, এইসব কথাবার্তা বলছে, এই প্রস্তাব দিছে, এখন বলো আমি কি করব। পরে বলছে যে তুই তো খারাপ, তুই তো নষ্টা, তুই মিথ্যা কথা বলতেছিস, তুই আমার ভাই নয়, মিথ্যা কথা বলতেছিস, ও এরকম কাজ করতে পারে না, এরকম বাজে বাজে অনেক কথা বলছে। পরে আমি বলছি ঠিক আছে, তুমি যদি আমাকে নষ্টাই বলে ফেলছো করে, তাইলে আমি বাড়ি থেকে চলে যাই, আমি আর এখানে থাকবো না। আর তোমাদের এখানে তো আমার কোনো মান সম্মানই নেই, কেননা তোমার নানু আমাকে এরকম একটা অপবাদ উঠিয়ে দিছে। আমি এখন মানে কি করবো, আমার এখন মানে বাইচে থাকতে ইচ্ছা করতেছে না, কি একটা বাজে অপবাদ। মানে আমার এর মধ্যে হচ্ছে ভাই 2টা সিম ছিল, ওই সিম 2টা আমি ভেঙে ফেলছি শুধুমাত্র এই অপবাদের কারণে। সেখানে আমার আব্বু আম্মুর সাথে, মানে আম্মুর সাথে কথা হইতো না, আব্বুর সাথে মানে মাঝে মাঝে কথা হইতো। বললাম না আমরা রিলেশন করে বিয়ে করছি, পালায় বিয়ে করছি, এই কারণে আমার ফ্যামিলিও মাইনা নেয়নি,
মাঝে মাঝে তারপর একটু কথাবার্তা বলতাম। এর মধ্যে আমার শাশুড়িও চলে আসে। তো আয়সা সে আমার সাথে মানে এমন ভাব নিয়ে কথা বলে, মানে আমি না জানি কি কইরা ফেলছি। মানে মনে হয় কি, মানে সাপোজ আমি একটা জিনিস বুঝাই যে একটা মানুষের ভিডিও ভাইরাল হয় না, খারাপ ভিডিও, যে লিঙ্ক গুলো, যে বর্তমানে এখন তো এরকম হইতেছে। তো একটা মেয়ে যেরকম মানে ফিল করে অসহায়ত্ব, সেরকম মানে আমার কাছে লাগতেছিল সবার ব্যবহার। হ্যাঁ, মানে আমার মনে হইতেছিল কি যে আল্লাহ আমি কি একটা পাপ কাজ করে ফেললাম, মানে আমার কিছু না করে মানে এরকম হওয়া লাগছে। পরে আমি ভাবছি কি যে আমি বাসা থেকে বের হয়ে যাবো। তো আমি ব্যাগটাকে গুছাইছি। এখন যখন আমি বের হইতে নিব, আমার দেবর হচ্ছে সামনে ছিল, সামনের রুমে, ওর রুমে ছিল, আর আমার শাশুড়ি হচ্ছে রান্না করতেছিল দুপুরের দিকে আর কি। আমি বের হইতে চাইতেছিলাম। সকালে সেদিন আমি নাস্তাও খাইনি। পরে মানে উনি কি যেন একটা কাজের কথা বলছে, পরে মানে কাজটার কথা আমার মনে নাই, তো মনে একটু খারাপ আচরণ করছে, যার কারণে আমি খাবারও খাই নাই। আর হচ্ছে আমি রেডি টেডি হয়ে বোরকা টোরকা পরে চলে আসতে নিছি। তো হঠাৎ করে আমার দেবর আমারে বলতেছে যে ইয়ে করছে, ভাবি কি করো, থাক, যাইও না, থাকো। মানে ও আমার সাথে মানে খুব ভালো আচরণ করতেছে, যে ওর সাথে আমার। পরে আমি বলছি যে তুই কোনো কথা বলবি না, তুই তোর জায়গায় থাক। এখানে আমার মানে আমি কি করতেছি না করতেছি সেটা আমার সাথে আমার শাশুড়ির বোঝাপড়া হবে, তুই কোনো কথাবার্তা বলবি না। পরে আর কোনো কথা বলে নাই, ওর বিছানায় শুয়েছিল। পরে আমি রাগারাগি করে আসতে নিছি, অর্ধেক রাস্তা বলতে কি মানে ঘরটা পার হয়ে উঠানের দিকে আসছি। এর মধ্যে আমার শাশুড়ি আসছে, মানুষ জড়ো করে ফেলছে, বলতেছে যে এখন যদি ও পালায়া যায়, মানে এভাবে বলছে, ডাইরেক্টলি বলছে এখন যদি ও পালায়া যায় দোষ পড়বে আমার, যে শাশুড়ি ধরে নাই, শাশুড়ি না জানি মারছে, না জানি বকা দিছে, এই কারণে চলে গেছে। পরে এখন ভাই আমি এমন একটা মেয়ে যে আমাকে যদি কাইটাও ফালান আপনি, আমি কখনো বলবো না যে সে আমার কাটছে। মানে এমন আমি, আমার বাবা মা আমাকে এতটুকু শিখাইছে যে গুরুজনদের সম্মান করতে শিখা, আমার এতটুকু শিখাইছে। কেননা আমার বিয়ে হয়েছে আজকে 4-5 বছরের মতন হবে। তো আমার শাশুড়ি অনেক খারাপ আচরণ করছে, কিন্তু আমি কখনো কোনো মুখে জবাব দেই নাই, এটা আমাকে শিখায়নি আমার ফ্যামিলি। আর হচ্ছে উনি মানে আমি তো ঢাকার শহরের মেয়ে, ঢাকার শহরের মেয়েরা কেমন হয় এটা নিশ্চয়ই সবাই জানে। আমি কোনো মানে গ্রামের কোনো কাজ কর্মই কিছুই পারি না, যার কারণে হচ্ছে মানে আমি হচ্ছে আমার হাজবেন্ডকে ভালোবাসছি, ভালোবাসে বিয়ে করছি, পালাই গেছি, এই কারণে চুপ ছিলাম। আর হচ্ছে আমার ফ্যামিলি হচ্ছে ওরকম কিছু শিখায় নাই, মানুষকে অসম্মান করা। তো আমার শাশুড়ি যখন যা বলছে সেটাই করছি, যেমন ঘর ঘর লেপা বা পিরা লেপা, বা হচ্ছে উঠানে গোবর দেয়া, যা শিখাইছে, যা করতে বলছে পারি না, তারপরেও একা একা নিজে নিজে চেষ্টা করে প্রথমত ভালোই পারছি। তো পরে হচ্ছে আমি পালাই চলে আসি বলতে গেলে, যে সেদিন আর কি আমি যখন উঠান করি, দেখি যে সবাই আসছে। পরে আমি শুধু সেদিন একটা কথাই বলছি যে দেখেন এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনারা আসেন না। হ্যাঁ, পরে বলছে যে আচ্ছা ঠিক আছে। ওনারাও সেরে টেরে গেল। আমি আরো কি যেন একটু বলছিলাম, মানে রাগ করে বলি নাই, একটু নর্মালি হয়েই বলছি। ওনারা সবাই চলে গেছে, আরো দুপুরের সময় রান্না বান্না করবে সবাই, সবার কাজ আছে, চলে গেছে। পরে আমি একটু সুযোগ বুঝে আমি মানে বাস কাউন্টারে এসে বাস টাস নিয়ে সোজা আমি আমার হাজবেন্ডের কাছেও যাইনি, কারণ যে আমাকে বলছে নষ্টা, তার কাছে তো আমার যায় লাভ নাই। আমি একটু আসন করে বসবো, তার কাছে তো আমার যায় লাভ নাই। পরে হচ্ছে আমি আমার কাছে কিন্তু টাকাও নাই, কারণ আমি আগে বলি আমার হাজবেন্ড, আমার যে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর থেকে এসে আমাকে কোনো হাত খরচ দেয় না, বা হচ্ছে একটা স্ত্রী যে পাওনা, যে একটা মেয়ের কি দরকার, যে কসমেটিক্স, জামা কাপড়, আবিজাবি, এগুলোই তো। কিন্তু আমি আজ পর্যন্ত আমার হাজবেন্ডের কাছে মানে ওই শো শুনবে কিনা আমি জানি না, কিন্তু ও কখনো বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত ওর কাছে কোনো কিছু দাবি করছি। একটা মেয়ে হিসেবে আমি যে কত কষ্ট করে ওর বাসায় রয়েছি, এটা মানে আমি বলে বুঝাতে পারবো না। গেল এরপরে আমার কাছে তো টাকা নাই, আমার আব্বুকে আমি কল করছি, বাস কাউন্টারের যে লোকগুলা থাকে ওনাদের ফোন দিয়ে কল করছি। কল করার পর আমার কাছে ফোনও নাই, তখন একটা ফোনও নাই। ওই যে বললাম না সিম ভেঙে ফেছি, ফোন আমার শ্বশুরটা চালাইতাম, ওইটা আমি রেখে আসছি। পরে যাই হোক আব্বুকে কল করলাম, আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে, কত টাকা পাঠাবো। আমার আব্বু তো বেজায় খুশি, কেননা আমার বিয়ের পর তারা আমাকে অনেক চেষ্টা করছে ওর কাছ থেকে ছাড়ানোর। তো আমি যখন করি, আব্বুকে কল করি, আব্বু আমাকে 1000 টাকা পাঠায়, বলছে এটা দিয়ে মানে বাস ভাড়া আর হচ্ছে এমনি যে নর্মাল খরচগুলো ওগুলা। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি বাসায় গেছি, এর মধ্যে আমার ফ্যামিলি কি করছে, আমাকে জাদু করার জন্য আমার চুল কাইটা নিছিল।
আমার চুল কাইটা নিছিল বলতে কি মানে এমন ভাবে ভঙ্গিমা করে নিছে। কাহিনীটা হয়েছে কি, আমি চুল আশ্রাইতেছি, এখন আমার খালামণি বলতেছে কি যে নুসরাত তোর তো চুলের গোড়া বের হয়ে গেছে। পরে আমি বলছি কি যে সমস্যা নাই, ওইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বলছে গোড়া বের হয়ে গেছে, আগাও ফেটে গেছে, হ্যাঁ চুল নষ্ট হয়ে যাবে। পরে আমি বলছি কি সমস্যা নাই, আমি পরে বাড়িতে যাই কাইটা নিব না। মানে ওনাদেরকেও বলি নেই যে আমি রাগ করে আসছি। আব্বুরে শুধু তখন ফোন দিয়ে বলছে যে আব্বু আমি তো আসবো, আমার কাছে ভাড়া নাই, তুমি যদি পারো 1000 টাকা পাঠাও, আমি কয়েকদিনের জন্য তোমাদের বাসা থেকে বেড়াই আসবো। তো ওনারাও এই সুযোগ নিছে, তারাও মহা আনন্দে টাকা পাঠাই দিছে, আমিও চলে গেলাম। তো সেই দিন যাই হোক আমার চুল কাইটা নিছে। নেওয়ার পরে এখন সে জানি কার কাছে জানি মানে চুলটা দিল, বাসার এক আশেপাশের কার কাছেই দিছে। এখন আমি হালকা একটু দেখছি, মানে ছোঁয়াচের মতন দেখছি এরকম। পরে আমি বললাম যে আন্টি চুল কি করলেন? পরে বলে কি করছি, কিছুই করি নাই, চুলে রেখে দিচ্ছি। পরে বলছে কোথায় রাখছেন? পরে বলছে যে রাখছি, কোনো এক জায়গায় রাখছি। এখন আর সে চুল দেখাইতে পারে না, মানে সে তো চুল কাইটা দিয়ে দিছে। পরে পরে হচ্ছে আমি বলছি যে আন্টি যত যাই করেন কোনো কিছুতেই কিছু হবে না, আমার মন যদি শক্ত থাকে ওরে তো আর আমি ছাইড়ে আসতে পারবো না। মানে বললাম না, ওরে রিয়েল লাভ করছে, আমি ওর সাথে থাকবো, মানে ওর সাথেই থাকবো, আপনি যতই জাদুটা না করেন কিছুতেই কিছু হবে না। হ্যাঁ ও হয়তো খারাপ আচরণ করবে, আমি আইসা পড়বো, এরকম ভাবতেছেন না, এরকম কিছু হবে না। তো যাই হোক পরে ইয়ে করবো, পরে আমার হাজবেন্ড আমাকে কল করছে আমার আব্বুর নাম্বারে। আব্বু আমাকে বলতেছে কি, ও আচ্ছা আব্বু বলছে কি যে তো এখানে আসে নাই তোমার পরে আমার হাজবেন্ড বলছে যে ও আসে নাই মানে কি, ও তো বললো যে ওর আব্বুর কাছে আপনাদের কাছে যাবে। পরে বলছে যে না ও আসে নাই এখনো। ও দ্বারা আমি কিন্তু ঘরেই বসা, আমিও শুনতেছি, আমি আবার অন্য রুম থেকে শুনতেছি কথা। পরে আমি আব্বু আসলো আমার কাছে এসে, মানে আমার রুমে আসলো। পরে আমি বললাম যে আব্বু তুমি মিথ্যা কথা কেন বললা, এখন তো টেনশন করবে। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি পরে ফোন দিয়ে কথা বলি। পরে আমি ফোন দিয়ে কথা বলছি। এখন ও বলতেছে যে দেখো যা হওয়ার হয়েছে, আমিও তোমার কাছে সরি, আসো আমরা দেখা করি। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। ও না, প্রথমত হচ্ছে আমি একটু রাগটাগ করলাম যে না তুমি আমাকে কত খারাপ খারাপ কথা বলছো, এখন আমি তোমার সাথে কোনো সংসার টংসার করবো না, আমি এখন ভালো একটা অ্যাডভোকেট দেখবো, আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিব। পরে বলছে যে দেখো ডিভোর্সের এইটাই তার মানে শেষ সিদ্ধান্ত না, দেখো আমারও কিছু ভুল ছিল, তোমারও হয়তো কিছু ভুল ছিল। আর আমি বলছি দেখো আমার কোনো ভুল নাই, কেননা যা হয়েছে আমি তাই বলছি। এখন সেটা যদি তোমার ফ্যামিলিরা যদি ধরে নেয় যে না তার সাথে আমার রিলেশন, তার সাথে এমনও তোমার ভাইও আমাকে বলে ফেলছে যে আমি নাকি তার সাথে রাত কাটাইছি, প্লাস হচ্ছে তোমার ভাইও আমার কাছে আসছে, এটা আমি তোমার কাছে বলছি সেটা তুমি বিশ্বাস করো নাই, তুমি আমাকে কি বলছো আমি নষ্টা। তো সেখানে তার আমার থাকার কোনো ইয়ে হয় না। পরে ও আমার কাছে অনেক সরি টরি বলার পর আমি কিছুই শুনি নাই। পরে ও শেষ পর্যন্ত আমার বাসার সামনে আসছে। আসার পরে আমার ছোট ভাই ও আবার খেলতেছিল রোডে, আমাদের অনেক বিশাল রোড, পরে ওই রোডে বসে খেলতেছিল, ও আবার ওকে দিয়ে আমাকে ডাকায় নিয়ে আসছে। তো আমি সেই একটা জামা পরা, মাথায় ওড়না দেওয়া, মানে আমি তো সবসময় হিজাব পরে চলাফেরা করি, মাথায় ওড়না দেয়া, আমি সেই অবস্থায় ঘর থেকে বের হয়েছি। বের হয়ে খালুর মোবাইল নিয়ে বের হয়েছিলাম, আমার খালা ছিল বাসায়, ওনার ফোন নিয়ে বের হয়েছি। এখনো বলতেছে যে তুমি আমার সাথে চলো, এই সাইকেলে করেই চলো, তুমি আমার সাথে চলো। আমি বলছি কোথায় যাবো? পরে ও আবার তখন ম্যাচে থাকতো, বললাম না ঢাকায় তখন ম্যাচে থাকে। আমি বলছি কোথায় যাবো? পরে বলতেছে ম্যাচেই যাবা। পরে বলছি ম্যাচে কতগুলো ছেলে, আমি সেখানে কিভাবে যাব? পরে বলছে সমস্যা নেই, ওইখানে আলাদা একটা রুম আছে, ওইটাই এমনি পড়ে থাকে, ওইখানে যাই তোমার নিয়ে আমি উঠবো। পরে আমি বলছি না আমি যাবো না। তো যাই হোক মেয়েদের মন তো অল্পতেই গইলা যায়। পরে আমি ওর কথা মতো যাই হোক ওই একই ড্রেসে ওর সাথে চলে গেলাম। এখন অর্ধেক রাস্তায় যাওয়ার পর দেখলাম যে ফোন আমার হাতে, আমার খালুর ফোন। পরে কি করবো ওই ফোন? পরে আবার ব্যাক করে বাসায় আসছি, পরে আমার ভাইকে দিয়ে ফোনটা দিয়ে দিলাম, পরে আবার ওর সাথে চলে গেলাম। আমার জামা কাপড়ের যে ব্যাগ ওইটা কিন্তু আমার বাবার বাসায়। পরে ও যে ব্যাচেলার বাসা থাকে ওইখানে একটা রুম খালি ছিল, ওইখানে আমি ছিলাম। সেদিন রাতে ছিলাম। তার পরের দিন সকালবেলা না জানি বিকালবেলা আমরা আবার বাসায় আসলাম, যে ওই যে আমার ব্যাগটা নেওয়ার জন্য। তো তখন আর কি আমার হাজবেন্ড প্ল্যান করলো যে আমরা একটা বাসা নিব, সেখানে ও জব করবে আমিও একটা জব করব। পরে যাই হোক ইয়ে করলাম, আমিও অ্যাপ্লাই করতেছিলাম অনেক সুপার শপে, মানে এক জায়গায় হয়েই গেল। সেখানে হচ্ছে স্যালারি ছিল মাত্র ৬,০০০ টাকা। তো সেখানে কসমেটিক্স সেকশনে জব শুরু করলাম। আর ও হচ্ছে তখন ওর আবার হচ্ছে ওই যে সুপার শপের যে কাজটা করতো ওইটা আবার চাকরিতে চলে গেছে। এরপরে ও আবার ওই যে কি জানি বলে ডেলিভারি ম্যানের কাজটা শুরু করলো।
আম, ওইখান থেকেও ভালোই এই টাকা আসতো। আমরা যাই হোক 3,500 টাকার মধ্যে একটা রুম ভাড়া করলাম, মানে সাবলেট। সেইখানে থাকার পর ভালোভাবে সবকিছু চলতেছিল। এর মধ্যে আমার বেবি কনসেপ্ট করে ফেলি। বেবি কনসেপ্ট হওয়ার পর বেবিকে পেটে নিয়ে মানে আমি 7 মাসের মতন ডিউটি করি ওই সুপার শপে। ডিউটি করার পর এরপর যাই হোক আমার শ্বশুর বাড়িতে চলে যায়। এর মধ্যে আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ হয় নাই, কারণ তারা কিছু মানে তারা মনে শুধু একটাই উদ্দেশ্য যে ওর সাথে আমার ছাড়াছাড়ি করাই ফেলবে, এটাই ওনাদের মূল উদ্দেশ্য। কিন্তু পারে নাই। যাই হোক পরে আমি যখন প্রেগনেন্ট, আমার দেখাশোনা কে করবে, এর জন্য আমার হাজবেন্ড কি করলো, আমাকে বাড়িতে দিয়ে আসছে ওর আম্মুর কাছে। আমি গেলাম। তো একদিক থেকে আমার মানে শাশুড়ি একটু খুশি ছিল যে যে আমি এই গর্ভধারণ করছি, এই কারণে আর কি খুশি ছিল যে ওনাদের বংশধর আসবে, এটার জন্য খুশি ছিল অনেক। এর জন্য উনি আমার সাথে কোনো খারাপ আচরণ করতো না। ও আচ্ছা, পরে হচ্ছে তখন তো 7 মাস বোঝা যায় যে ছেলে হবে না মেয়ে হবে, ওটা তো বোঝা যায়। আর গ্রামের একটা নীতি কি যে যারা গ্রাম্য মানে গ্রাম্য তাদের একটা নীতি যে ঘরের মধ্যে যে কি জানি কোমরের বাসা নাকি ওগুলো দেখলে নাকি বোঝে যে ছেলে হবে না মেয়ে হবে। এখন ওই একটা কথা বলে এটা মানুষ শিখা রাখবে, মানে যে যেখানে যে কোমরের বাসা গোল গোল হয় সেটা নাকি মেয়ে হয়, আর যেটা একটু লম্বা হয় সেটা নাকি একটু ছেলে হয়। কোমর মানে কি? কোমরে মানে ওটা একটা মৌমাছির মতন। আচ্ছা, এটা গ্রামের মানুষ, ভ্রমরও না, ওটা কোমরের বাসা বলে আমাদের গ্রামে, আমার শ্বশুর বাড়ি গ্রামে। এখন অন্যান্য বাসা ভ্রমর, উই আর কি আছে আল্লাহ জানে। আচ্ছা ওকে, জানি না। এটা হচ্ছে দর্শকদের কাছে প্রশ্ন যে এটার নাম কি। কোমরের বাসা এটা কার ভাষায় কি বলে জানি না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে হচ্ছে কোমরের বাসা বলে। তো যাই হোক আমাদের ঘরে হচ্ছে মানে গোল গোল গুলো পড়ছে, আবার লম্বা লম্বা গুলো পড়ছে। এখন আমার শাশুড়ি কি মনে করছে জানি না, উনি মনে করছে আমার মেয়ে হবে। এর মধ্যে আমার ননদও যে প্রেগনেন্ট এটা আমার মানে শাশুড়ি জানতো না। আসলে আমার ননদও জানছে 3 মাস পর যে ও প্রেগনেন্ট। তো ওর আবার মানে কোমরের বাসার রেজাল্ট কি হয়েছে সেটা? রেজাল্ট হচ্ছে আমার ছেলে হইছে আর আমার ননদের হচ্ছে মেয়ে হইছে। পরে হচ্ছে যখন আমার মানে ওই বাসাগুলো দেখছে আমার শাশুড়ি, তারপর আমার সাথে একটু খারাপ আচরণ করতো। মানে আমি 7 মাসের বাচ্চা পেটে নিয়েও আমি ঘর লিপছি। ঘর লিপছি, এরকম শাশুড়ি ঘরে ঘরে ঘর লিপছি। তারপরে আমার শাশুড়ির মন পাই না, না এখান থেকে হয় নাই, ওখান থেকে হয় নাই, ওখান থেকে জায়গা আছে, এটা পাই নাই, মানে মানে মনই পাই না ওনার। পরে বয়স এখন কত? বেবির বয়স এখন হচ্ছে 15 মাস। 15 মাস। তোমার জামাই চাকরি বাকরি ঠিক হয়েছে? না এখনো হয়নি। এখনো করছে না? না এখনো হয়নি। ও কোথায় থাকে এখন বর্তমানে বরিশালে। বরিশালে থাকে? হ্যাঁ, তুমি ঢাকা? গ্রামের বাড়িতে, আর আমি ঢাকাতে থাকি মা বাবার কাছে। তুমি মানে আবার এই একই কি বলে দূরত্ব? আবার দূরত্ব, এটার কাহিনীটা বলবো সামনেই। তারপরে হচ্ছে বেবি বাসায় হচ্ছে একজন চেক আপ করার জন্য আসে। মানে কি বলবো ভাই, সেখানে যে 100টা টাকা দিব সেইটাও মানে আমার গাড়ি থেকে দিতে হয়েছে। মানে আমার আব্বু, যে বললাম না অনেক আগে গেছিলাম বাচ্চা কনসেপ্ট করারও আগে, তাহলে বাচ্চা কোথায় 7 মাস পেটে নেওয়া, তখন আর কি। যাই হোক 100 টাকা আমার ব্যাগে ছিল, কিভাবে আল্লাহ পাইছি আমি বলতে পারবো না, ভাগ্যক্রমে পেয়ে গেছি। তো ওই 100 টাকা আমি আবার ওই নার্সকে দিছি। তো ওই উনি আর কি গাইনির লোক, উনি আর কি বাড়িতে দেখতে আসছে আমাকে, এই জন্য ওনাকে 100 টাকা দিছি। তো যাই হোক উনি দেখে আমার পেট দেখে উনি বলছে যে আল্লাহর রহমতে একটা ছেলে হবে ওনার। আমার শাশুড়ি তো বেজায় খুশি, চেঞ্জ হয়ে গেছে। সেদিন সে আমাকে দুপুরবেলা বলতেছে, থাক মা তোমার ঝাড়ু দেওয়া লাগবে না। সেদিন আমাকে প্রথম মা বলছে বিয়ের পর। অনেক ভালো লাগছে। পরে যাই হোক উনি চেঞ্জ হয়ে গেছে। পরে আবার দেখি না 2 দিন পর আবার সেই একই, মানে যেই লাউ সেই কদু, এমন অবস্থা। পরে আমার শ্বশুরবাড়ির অবস্থা তো তেমন একটা ভালো না, কেননা আমার হাজবেন্ড যে চাকরি বাকরি করতো সেটাও এখন নাই। ও এখন ওই যে বললাম না ডেলিভারি কাজটা করতো তখন। আর আমার শ্বশুর হচ্ছে মানুষের মানে বদলা দেয়, মানে দিন আনতে দিন খায় এরকম অবস্থা। হ্যাঁ, দিন মজুর এরকম। তো আমি এটা ভাবলাম যে আজকালকে সব জায়গায় কিন্তু মানে নর্মাল ডেলিভারি যে হবে এমন কিন্তু কোনো কথা না, আল্লাহ যেরকম দিবে। এখন আমার আবার একটু মানে তেমন কোনো সমস্যা হয় নাই। আর একটা মানে একটা সুন্দর কথা বলি যে বাচ্চাকে পেটে নিয়ে আমি 30 রোজা রাখছি আল্লাহর রহমতে, আমার কোনো প্রবলেম হয় নাই। তো পানি শূন্যতাও হয় নাই বা কোনো কিছু হয় নাই, শুধু হয়েছিল মানে বাচ্চা নাকি উল্টো ছিল, এই কারণে হচ্ছে আমার সিজারটা করা হয়।
তো যাই হোক, আমি আমার আম্মুকে আম্মুর সাথে তখন আমার কোনো যোগাযোগ নাই। আব্বুকে আমি কল দিই, আব্বুকে কল দিয়ে বলি যে আব্বু এরকম আমার এখানে থাকতে ভালো লাগে না, ভয় লাগে। আমি কখনো বলিও নাই আমার শ্বশুর, মানে আমার শ্বশুর কখনোই আমার সাথে খারাপ আচরণ করতো না। আমি কখনো বলি নাই যে আমার শাশুড়ি আমার সাথে এরকম এরকম করছে, এই কাহিনী। পরে আমার আব্বু বলে যে আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠাইতেছি, তাহলে তুমি তাদের সাথে চলে আসো। তো আমি ঢাকায়ও জানি, তখন আমি আমার মানে ছোট মামির বাসায় ছিলাম। ওনার বাসা হচ্ছে বরিশালে। তো গ্রামের বাড়িতে ওখানেই ছিলাম মামির কাছে। তো আমি এই কারণে আমার আব্বুর সাথে কথা বললাম যে আমি যদি এখন হসপিটালে ভর্তি হই, তাহলে টাকা পয়সা যেভাবেই হোক ধার দেনা করতে হবে। আমার হাজবেন্ড করুক বা আমার শ্বশুর শাশুড়ি যারাই করুক, ধার দেনা করতে হবে। তখন আবার এইটা দেওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট হবে। তো আমাদের ফ্যামিলির ইয়াটা যেরকম মানে একটু ভালো ইয়ে বা টাকা পয়সার দিক থেকে, এই কারণে আমি আমার আব্বুকে বললাম। বলার পর আব্বু বললো ঠিক আছে, তাহলে তুমি চলে আসো, এখানে বসে তোমার চিকিৎসা টিকিৎসা হবে। তো গল্পের শেষের দিকে যাও, আমার কিছু বেসিক জিনিস জানা আছে। একটা হচ্ছে আর কিছু বাদ আছে এখানে বলতে চাও আর? না। ওকে, বেসিক জিনিস হচ্ছে ধরো তুমি একটা মোটামুটি সচ্ছল ঘরের মেয়ে, তুমি জেনারেলি কি করে, সবাই হয় একটু নিজের চেয়ে ভালো জায়গায় বিয়ে করার চেষ্টা করে, তুমি এত বরং নিচে কেন বিয়ে করলে? আসলে আমি তো জানতাম না, মানে যেটা সত্য কথা, আমি এটাই হচ্ছে আমার ভুল যে আমি ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি নাই, ফ্যামিলি সম্পর্কে জানি নাই। মানে ও কখনো বলে নাই আমার ব্যাপারে। আমি মানে আমার হাজবেন্ড এমন যে ও কথাই বলতে চায় না, কথা খুবই কম বলে, এখনো খুবই কম বলে কথা, ও কথাই বলতে চায় না। আর আরেকটা কথা কি যে সব মেয়েরাই কিন্তু মানে বাবা মায়ের ঘরে অনেক ইচ্ছা পূরণ করে, অনেক ইচ্ছা পূরণ করা করা থাকে, মানে সকালাত থাকে, যেটা হচ্ছে বাবা মা পূরণ করে। স্বামীর ঘরে আইসা কিন্তু সেরকম অভাব পূরণ মানে অভাব থাকলেও কোনো না করে না। কিন্তু আমি এমন একটা মেয়ে যে আমার বাবা মায়ের অনেক টাকা পয়সা থাকাকালীনও আমি আমার বাবা মায়ের কাছ থেকে অভাব ভোগ করছি। প্লাস হচ্ছে আমার হাজবেন্ডের কাছে এসে আমি এখন অনেক অভাব ভোগ করতেছি। এই যে সাপোজ ছোটটা দিয়ে বোঝাই যে একটা মেয়ের মাসে 2টা জামা কাপড় তো লাগেই, কিন্তু আমি আজ পর্যন্ত বলতে পারবো না যে আমি এক মাসে একটা 3 পিস কিনছি। এখন হয়তো আপনার প্রশ্ন আসতে পারে যে না মেয়েটা, তাহলে তুমি কি পরো? আমি পরি কি, এই যে আমার যে কাজিনরা, ওদের যে পরনের কাপড় চোপড় ওগুলাই আমি পরি, ওদের কাপড় চোপড় গুলো পরি। প্লাস হচ্ছে আমি এইটা বললে আপনি আশ্চর্য হবেন যে ওদের যে আন্ডারগার্মেন্টস ওগুলো হচ্ছে পূরণ, মানে ওদের গায়ে দেওয়া ওগুলো আমি পরি। তাহলে আমি এত মানে অভাব পূরণ করছি। আমি ভাবছিলাম যে হয়তো হাজবেন্ডের ঘরে গিয়ে আমি একটু শান্তি ভোগ করবো, কিন্তু না, সেরকমই মানে বাবার ঘরে যেরকম চলতাম হাজবেন্ডের ঘরে ঠিক সেভাবেই চলতে হইতেছে। এই যে আমার হাজবেন্ড মানে ভাবছি কি যে হয়তো অনেক শখ আহ্লাদ পূরণ করতে পারবে, কিন্তু সেরকম কিছুই না। এই যে হাজবেন্ডের কাছে যে বলবো, একটা দাবি করবো যে না আমার এই 3 পিসটা লাগবে বা এইটা লাগবে, তুমি আমাকে কিনা দাও, সেইটাও মানে ও তো আর পারবে না। এই মানে পারবে না যাই না, ও যে আমাকে বলবে যে নুসরাত আমি তো পারবো না, এটা শোনার কারণে আমি ওর সাথে কখনো বলি নাই যে আমার এইটা লাগবে বা ওইটা লাগবে। মানে আমার হাজবেন্ড মনে হয় বলতে পারবে না যে আজ পর্যন্ত আমি ওর কাছে দামি কিছু তো দূরের কথা, আমি ওর কাছে তেমন কিছুই চাইনি। আমি আগেও বলছি যে ওর কাছে আমি কিছুই চাইনি। এদিক থেকে ও হয়তো অনেক ভাগ্যবতী, ও নিজের মানে ভাগ্যবান মনে করে কিনা জানি না, কিন্তু মানে আমি যতটুকু জানি আমি কখনোই ওর কাছে কখনো কোনো কিছুই চাইনি। এমনকি আমার আব্বুর কাছেও কখনো বলি নাই যে আম্মু আমার এরকম এই টাকার দামের একটা ড্রেস পছন্দ হয়েছে বা জুতা পছন্দ হয়েছে, কখনোই বলি না। মানে আমার লাইফে আমি মনে হয় জুতা আমার পছন্দ ছাড়া আর কিছুই কিনতে পারিনি। জুতাটাও কিনছি মনে হয় 500 টাকার, 500 টাকার জুতা, বা হচ্ছে 150 টাকার জুতাও পরছি আমি, 150 টাকার জুতা পরছি, বা হচ্ছে 500 টাকা না, 500 টাকার জুতা পরি নাই। এই আর তো ড্রেসের কথা তো বললামই যে কাজিনরা দেয় ওই ড্রেসগুলোই পরা হয়। এই তো আমার নিজের ইচ্ছা বলতে না আমার আব্বু আম্মুর কাছে ছিল, না আমার হাজবেন্ডের কাছে আছে, মানে কিছুই নেই। এই ভুলটা মেয়েরা কেন করে বলতে পারো? এই যে মানে কোনো কিছু না দেখে না জেনে এমন একজনকে বিয়ে করতেছে যার না বর্তমান না ভবিষ্যৎ আছে। সেইটাই এখন যাই হোক, এখন মানে সামনে আগানোর চেষ্টা করতেছে, এখন যেহেতু একটা ছেলে হয়েছে। তবে ভাইয়া আমি এখন আমার আব্বু আম্মুর কাছে যে থাকি, আমার হাজবেন্ডের তো এখন জব নাই, যার কারণে আমি হাজবেন্ডের সাথে থাকতেছি না, এই কারণে। এছাড়া আর কোনো নাই, কোনো
সমস্যা নাই। আর আমার ছেলে যে হয়েছে, আমার ছেলের বয়স তো মাত্র 15 মাস। এর মধ্যে ওর জামা কাপড় যাটা লাগুক, মানে আমার যত কষ্টই হোক আমি ওকে কিনে দিই। এর মধ্যে আমি আমার খালার বাসায় যে আসি, আমি মাঝে মাঝে আমার খালার একটা মেশিন আছে, ওইটা দিয়ে কাজ করি, ওই যে আশেপাশের মানুষের ইয়ে দিয়ে। তো আমি এতটুকু ভাবি যে আমার হাজবেন্ডেরও তখন চাকরি বাকরি নাই, ওর হচ্ছে সেই 3-4 বছর আগের জামা কাপড় ওগুলো পরে। তো আমার এই জিনিসটা একটু খারাপ লাগে যে এত বছর আগের কাপড় চোপড় গুলো পরে, তাহলে এখন আমি যদি একটা নতুন জামা পরি সেটা আমার হাজবেন্ডের কাছে খারাপ লাগবে। এইটা ভাইবা আমি যে এই যে মেশিন চালানোর পর যে টাকাটা পাই, ওইটা দিয়ে আমার হাজবেন্ডের কেনাকাটা করি। মানে অত বেশি তো আর কেনাকাটা করতে পারি না, যতটুকু সামর্থ্য, মানে একটা গেঞ্জি কিনলাম বা বাচ্চার জন্য কিছু ড্রেস কিনলাম, এরকমই আর কি দিন ওর দিন চাকরি নাই চলতেছে। কতদিন? ওর চাকরি নাই মানে বেবি কনসেপ্ট করার আগ থেকেই তো যে মানে প্রায় 3 বছর ধরে ওর চাকরি নেই, 2.5-3 বছর? 2 বছর। বাবা। 3 বছর না, 2 বছর ধরে চাকরি নেই। 1 বছরের বেশি আর কি ডেলিভারি কাজটা করছে। আর আর এখন তো বসেই আছে, চাকরি বাকরি নেই, বাড়িতে বসে আর কি মাটি টাটি কাটে। Anyway, তোমার এই গল্পটা যেই মানুষটা দেখতেছে তাদের জন্য কিছু বলতে চাও? আসলে বলবো কি যে মেয়েদের জন্য বেশি বলা যে একটু দেখা শুনে যাতে বিয়ে শাদী করে, প্রেম টেম করে। আর বাবা মা আসলেই সব ছেলে মেয়েদের জন্যই ভালোই চায়। এখন এরকম আমাদের সমাজটা কি যে একটা মেয়ের সাথে যদি খারাপ কিছু হয়ে যায়, কেউ কিন্তু এটা বিশ্বাস করে না। মানে একটা মেয়ে কিন্তু ভালোভাবে সেটা মানে বলতে পারতেছে। কিছু কিছু মেয়ে আছে হচ্ছে বলে, আবার কিছু কিছু মেয়ে আছে হচ্ছে বলে না। আর যারা হচ্ছে বলে, হয়তো তারা গুছায় কিছু বলতে পারে না, যার কারণে অনেক লোকেরা হচ্ছে মানে বিশ্বাস করতে চায় না, বা বলে যে না ভুয়া, বা অনেক আবেজাবি কথা। আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হচ্ছে মেন্টালিটি। তো একটা কথাই বলবো যে মেয়েরা একটু সচেতন ভাবে হওয়া, মানে চলাফেরা করা উচিত। আর হচ্ছে দেখে শুনে মানে ভবিষ্যতের মানুষটাকে আর কি নির্বাচন করা উচিত। আর আমার মতন চাই যাতে আমার মতন কোনো মেয়ে জানি এরকম ফিল না করে, মানে অভাব ফিল না করে। বাবা মায়ের একটু উচিত, যদি কোনো বাবা মেয়েও যদি এরকম কোনো মানে আমার শোটা যদি দেখা থাকে, তাহলে তাদের কাছে এটা একটা থাকবে যে মেয়ের কি চাওয়া পাওয়া, এটা একটুর দিকে মানে নজর দেওয়া।